প্রিয় শিক্ষার্থীরা, সকলকে যথারীতি বাংলা বিষয়ের ভার্চুয়াল ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে কথা বলেছিলাম তাহারেই পড়ে মনে কবিতার কবি পরিচিতি নিয়ে কথা বলেছিলাম এই পাঠ সংশ্লিষ্ট কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, যথারীতি আজকেও আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে পুনরায় আমার বাংলা বিষয়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম তাহারেই পড়ে মনে কবিতার পাঠ পরিচিতি নিয়ে আজকের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার মূল কবিতাটি আমি একটু তোমাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ, কহিল সে সুদূরে চাহিয়া, তরিতার এসেছে কি অলোকের পাতার বাহিয়া, তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে শুনি নাই দেখে রাখিনি সন্ধান, কহিলাম অগো কবি রচিয়া লোহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, কহিল সে মৃদু মধু সুরে নাই হলো নাই হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রোহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া, কহিলাম অগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তো তবু তুমি তার করিলে বৃতাই, কহিল সে পরম হেলায় বৃতা কেন ফাগুন বেলায়, ফুল কি ফুটেনি শাকে পুষ্পরতি লবেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির গন্ধে গন্ধ নাহি কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ হোক তবু বসন্তের পথি, কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে বলিতে পারি না কোনো মতে। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার পাঠ পরিচিতি কবিতাটি নিয়ে আমি কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহারেই পড়ে মনে এর পাঠ পরিচিতিটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থীরা, এই পাঠটা মূলত সুফিয়া কামাল তার ব্যক্তি জীবনের একটা বড় ধরনের ঘটনার সাথে অনেকটা এই পাঠের সম্পর্ক জড়িয়ে পড়েছে। যেমন এই তাহারেই পড়ে মনে কবিতাটা মূলত বসন্ত, শীতের বিদায়, বসন্ত শুরু হয়েছে এমতা অবস্থায় কবি লিখেছেন। এর পিছনে কারণটা যদি আমি বলি, দেখো, তাহারেই পড়ে মনে কবিতার প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। মানব মনের একটা অভিব্যক্তি যে সাধারণত আমাদের বসন্ত ঋতু যখন আসে তখন দক্ষিণা দুয়ার খুলে যায়, অর্থাৎ আমাদের দেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর থেকে মৃদুমন্দ বাতাস বইতে থাকে। এমন সময়ে আমাদের দেশে আমের মুকুল, বাতাবি নেবুর ফুল, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলে সজ্জিত হয় নতুন উদ্যমে বৃক্ষরাজি। নানাভাবে আমাদের প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন সূচিত হয়। আমাদের প্রকৃতির পাকপাখালিরা নানা সাজে সজ্জিত হয়ে নানাভাবে
তাদের এই বসন্তকে বরণ করে নেয়ার প্রতিযোগিতা শুরু হয়। কোকিল একদম মন পাগল করা সৌরভময় গন্ধে, যেমন ফুল আমাদের মনকে সতেজ করে রাখে এই বসন্তে, অনুরূপভাবে কোকিলের ডাকে আমাদের মনটাকে আকুল করে ব্যাকুল করে। এমন পরিস্থিতিতে তাহারেই পড়ে মনে কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। মূলত এই কবিতায় কবি এবং কবিবক্তের কথোপকথনের মধ্য দিয়ে কবিতা এগিয়ে গেছে। বসন্ত এলো কবিতা রচনা করার কারণে কবিবক্ত খুবই চিন্তিত। কবিবক্ত কবির কাছে কবিতা রচনা না করার কারণ জানতে চায়। কবির যে বক্ত যারা আছে এরা বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যে কবি কবিতা লিখছেন না, এটা কেন লিখছেন না কারণটা জানার চেষ্টা করে, কারণটা অনুসন্ধানের চেষ্টা করে। কিন্তু কবি তখনও নীরব। কবির অবয়বে বিষণ্ণতার ছায়া। কবিতার ফেলে আসা শীত ঋতুর অন্তরালে প্রিয় মানুষকে স্মরণ করছেন মনে মনে। অর্থাৎ ফেলে আসা যে শীত ঋতু, এই শীত ঋতুর অন্তরালে তিনি তার প্রিয় মানুষকে খুঁজে ফেরার চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অপুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের সুখাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহারেই পড়ে মনে কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির জীবনে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ব্যক্তিজীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। অর্থাৎ এই সময়টা আসলে তার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া তার চরম একটা বিপর্যয়ের কথা মনে পড়ে। এই সময়ে তার প্রিয়তম স্বামী তার কাছ থেকে চিরবিদায় নিয়ে ইহলোক ত্যাগ করে পরকালে চলে গিয়েছিলেন। এই কারণে এই সময়টা আসলে এই সুখে তিনি মুহ্যমান হয়ে পড়েন। এই সুখ তার মনের মধ্যে নতুন করে উদিত হয়। এই কারণে এই সময়টা তার কাছে একটা বেদনাবিধুর সময় হিসাবে আত্মপ্রকাশ করে। তাই তার পক্ষে এই ঋতুরাজ বসন্তকে কোনো অবস্থাতে বরণ করে নেওয়া সম্ভবপর হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহার এই পড়ে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বেদনাময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। শিক্ষার্থীরা, কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা, অর্থাৎ এটা একটা নাটকীয় গুণাবলী সম্পন্ন কবিতা। ডায়লগগুলা বা সংলাপগুলা অনেকটা নাটকের সংলাপের মতো। যেমন এখানে আমি যদি তোমাদেরকে একটু পিছন দিকে ফিরে তাকাতে বলি, ফুল কি ফুটেনি শাকে, পুষ্পরতি লবেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিচরণ। এই যে স্বগত প্রশ্ন, নিজেকে নিজের প্রশ্ন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তবু তীব্র বিমুখতা। এই যে কথাগুলা, এই যে লাইনগুলা, এই যে ছত্রগুলা, এগুলো আসলে অনেকটা নাটকের সংলাপের মতো। এই কারণে এই কবিতাটাকে একটা নাটকীয় কবিতা হিসাবেও অনেকে ব্যাখ্যা করেছেন এবং এটার ব্যাখ্যার যৌক্তিকতাও এখানে আছে। শিক্ষার্থীরা, আসলে বসন্ত ঋতু তার সামগ্রিক উজাড় করে দেওয়ার যে ডালা, সৌন্দর্যের প্রকৃতির যে রূপ বৈচিত্র্যের মধ্যে সব কিছু নিয়েই কিন্তু সে হাজির হয়। কিন্তু কবি অপরাপর কবির মতো এই বসন্তকে তিনি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বরণ করে নিতে পারেন না। কারণ ওই সময়টা আসলেই তার কি হয়, তাহার এই মনে পড়ে তিনি কে, তার সবচেয়ে আপনজন, তার স্বামী, যার প্রেরণায়, যার উৎসাহে
তিনি একজন কবি হয়ে ওঠার যে সামগ্রিক একটা উৎসাহ যার কাছ থেকে তিনি পেয়েছিলেন, তার কথা এই সময়টা আসলেই কবির মনে পড়ে। এই কারণে তিনি এই বসন্তকে বরণ করে নিতে পারেন না। পুষ্পরতী, দক্ষিণা বাতাস, কোকিলের কহতান এবং ফুলে ফুলে সজ্জিত বৃক্ষরাজি সব কিছু তার কাছে অসার মনে হয়। তিনি কিন্তু এই সময় আসলেই তার কথা মনে পড়ে, তাহারেই মনে পড়ে। তাই তিনি এই বসন্তকে বরণ করে নেওয়ার মতো তার যে উৎসাহ উদ্দীপনা, এটার মধ্যে একটা চরম অনীহা অনিচ্ছা এটা কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তাহারেই পড়ে মনে কবিতার মূল পাঠ আলোচনার সংক্ষিপ্ত রূপ তোমাদের সামনে কিছুটা হলে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা, তাহারেই পড়ে মনে কবিতার ছন্দ বিশ্লেষণ। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি কী ছন্দে? অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, এখানে মূলত 8 ও 10 মাত্রার পর্ব বিদ্যমান। 8 ও 10 মাত্রার পর্ব বিদ্যমান। স্তবক বিন্যাসে কিছুটা, এবং এখানে মনে রাখতে হবে এই কবিতার স্তবক বিন্যাসে কিছুটা বৈচিত্র্য আছে। আমরা এই তাহারেই পড়ে মনে কবিতাটা ছন্দ বিশ্লেষণ করলে আমরা বলতে পারি এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এবং এটা 8 ও 10 মাত্রার পর্ব এই লাইনগুলোর মধ্যে আছে কবিতায়। প্রিয় শিক্ষার্থীরা, এবং এইগুলা স্তবক বিন্যাস, যেগুলো স্তবক বিন্যাসের মধ্যে একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য করি এই কাব্যের মধ্যে, এই কবিতার মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এই তাহারেই পড়ে মনে কবিতার পাঠ পরিচিতি, ছন্দ বিশ্লেষণ এবং সামগ্রিক আলোচনার বিষয়াদি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে সক্ষম হয়েছে, কিছুটা হলেও ভার্চুয়াল ক্লাসে যতটুকু সম্ভব। শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে এই তাহারেই পড়ে মনে কবিতার যে জ্ঞানমূলক প্রশ্ন, কোনগুলা কোনো না কোনোভাবে, কিছু প্রশ্ন আছে কোনো না কোনোভাবে আসবেই, এই প্রশ্নগুলা এবং অনুধাবন, জ্ঞান অনুধাবন এবং উচ্চতর দক্ষতা প্রয়োগ, এই প্রশ্নগুলার একটা সংক্ষিপ্ত গাইডলাইন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।